এই পদ্মফুল চেনাবার জন্য গ্রাম থেকে গ্রাম, রাস্তাঘাট তখন ছিল না, সাইকেলে চেপে সাইকেলের পিছনে করে মাইক বেঁধে এই পদ্মফুলের প্রতীক চিনিয়েছিলেন। সেই সম্মানীয় সাক্ষীটাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। দাদা বক্তব্য না মাননীয় অধ্যক্ষ সভার সঞ্চালক মহোদয়, আজকের এই সভায় বিরাজমান কাটোয়া সাংগঠনিক জেলার সদস্য এবং এই মণ্ডলের প্রাক্তন সভাপতি ভাই সঞ্জীব, আমার আরেক সহযোগী, দীর্ঘদিনের সাথী, দুর্দিনের বিজেপিকে, যেটা আমার ক্ষেত্রে বললেন সঞ্জীব দাস, সঞ্জীব হাজরা, ঠিক সেই রকমই আরেকজন সঙ্গী দেবপ্রসাদ চৌধুরী মঞ্চে আসীন, এই পুরসুরি অঞ্চলে বুথ থেকে শক্তি কেন্দ্রের বিভিন্ন কর্মে কর্মরত এবং আমার সামনে মাতৃমন্দির পুরসুরি বাজারে বিভিন্ন কর্মে কর্মরত মা ভাই বোনেরা, ব্যবসায়ী বন্ধু, সিভিক ভলেন্টিয়ার এবং অন্যান্য যে সমস্ত পথচারী মানুষ তাদের প্রয়োজনে যাতায়াত করতে, সকলকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক গৈরিক শুভেচ্ছা। আমরা আজকে এমন একটা মহান ব্যক্তির তিরোধান দিবসে এই কার্যক্রম করছি, শুধুমাত্র পুরসুরি বাস স্ট্যান্ডেই নয়, সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আজকের এই মহান ব্যক্তিটির স্মরণ করছেন। এই মহান ব্যক্তিটির কর্মকাণ্ডকে নিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রয়াস করেছেন কি রাজ্য সরকার, কি কেন্দ্র সরকার। শুধুমাত্র পশ্চিমবঙ্গে বিজেপি সরকার নয়, বিজেপি আজ সারা ভারতবর্ষের যে কয়েকটি জায়গাতে সরকার বলেছে, সমস্ত সরকারি এবং সমস্ত সরকারের পাঠ্যপুস্তকে শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্থান দেওয়া হয়েছে। আজকের প্রজন্মকে, আগামী প্রজন্মকে জানানোর জন্য যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে, এর আগে ছোট্ট একটি বোন তার জীবন পঞ্জিকা বললেন, দেখেছেন কি কোথাও কোনো পরীক্ষায় কোনো ক্ষেত্রে সেকেন্ড হয়েছে? কোনো ক্ষেত্রে সেকেন্ড হয়নি। প্রতিটি ক্ষেত্রে তার এবং মেধা, তীক্ষ্ণ বুদ্ধি, ক্রোধার যুক্তির জালে সমস্ত ক্ষেত্রে তার শিক্ষা থেকে শুরু করে ভারতবর্ষের তাবর রাজনৈতিক যে সমস্ত দলগুলো, সেই দলগুলো পর্যন্ত তাকে খুব কম সংখ্যায় আসন নিয়েও বিরোধী নেতার মর্যাদা দিয়েছিলেন। কেন বিরোধী নেতার মর্যাদা দিয়েছিলেন? 1953 সালে যখন নির্বাচনে বিজেপি তখন জন্ম হয়নি, তখন জনসংঘ শুধুমাত্র 3টি আসন পেয়েছিলেন। আর সেই 3টি আসন পাওয়ার পর তৎকালীন যে প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারের মধ্যে দিয়ে তিনি বিরোধী দলনেতা হিসাবে স্বীকৃতি পেয়েছিলেন। এবং সেই শ্যামাপ্রসাদ মুখার্জির আজকের এই মৃত্যুদিনে কিভাবে মৃত্যু হয়েছিল সেটাও আমরা অনেকে জানি। গত কয়েকদিন আগে 20শে জুন এখানে অনুষ্ঠিত হয়েছে পশ্চিমবঙ্গ দিবস। পশ্চিমবঙ্গ কার মধ্যে দিয়ে এবং আন্দোলনের মধ্যে দিয়ে সেদিনকে পশ্চিমবঙ্গ আজ ভারতের অন্তর্ভুক্তি, এটাও আমরা জেনেছি। আজকের এই শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতো, তাহলে ভারতবর্ষের মানচিত্রে আমরা হয়তো থাকতাম না। আমরা কোথায় থাকতাম? আমরা দেখেছি পার্শ্ববর্তী একটি অশান্ত রাষ্ট্র আছে, যেখানে বিভিন্ন সময় তারা খুনোখুনি করে এবং বিভিন্ন সময় সেই রাষ্ট্রটা অশান্তির মধ্যে দিয়েই তাদের ধন, তাদের সরকারি সমস্ত কিছু, বাড়ি ঘর থেকে শুরু করে সমস্ত কিছু দুর্নীতির মধ্যে দিয়ে তারা শাসন কায়েম করে। কিন্তু ভারতবর্ষ এমন একটা দেশ, পশ্চিমবঙ্গ এমন একটা দেশ, যে দেশে এবং যে জায়গাতে ভারতীয় কৃষ্টি সংস্কৃতি এবং আদর্শকে নিয়ে
ভারতবর্ষের মানুষের উন্নয়নের জন্য এর আগে অন্য অনেক রাজনৈতিক দল এসেছে, অনেক রাজনৈতিক দলকে ভোট দিয়ে আমরা এখানে নির্বাচিত করেছি। আজ পশ্চিমবঙ্গে 49 বছর ধরে অন্য রাজনৈতিক দলগুলোকে দেখেছি, অন্য রাজনৈতিক দলগুলো অনেক প্রতিশ্রুতি দিয়েছে, অন্য রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি দেওয়ার পরে আজও পশ্চিমবঙ্গের মানুষ, একটু আগে যে বলছিলেন না যে সরকারি সমস্ত যে যারা দিয়ে পাবে তাদের থেকে শুরু করে স্কুল শিক্ষক ছাত্র প্রত্যেককে কাঁদিয়েছে। এখানকার যে সমস্ত মায়েরা বোনেরা দীর্ঘদিন ধরে শুধুমাত্র 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়ে বাকি সমস্ত কিছু কেড়ে নিয়েছিল, পশ্চিমবঙ্গের মেধা বিক্রি হয়ে গিয়েছিল। 1000 টাকা দিয়ে একটা শিক্ষিত ছেলেকে তার মাকে 1000 টাকা দিয়ে শুধুমাত্র সান্ত্বনা দিচ্ছিল যে আমরা তোমাদের সঙ্গে আছি, তোমাদেরকে অর্থ দিচ্ছি। ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হওয়ার পরে আজকের কি ঘোষণা করেছে আপনারা জানেন। আপনাদের জায়গাতে একটু আগে বললেন 50 লক্ষ ঢুকে গেছে। 1 জুলাইয়ের মধ্যে সমস্ত মহিলাদেরকে 3000 টাকা করে ঢুকে যাবে। আর অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা ছিল নির্বাচনের আগে গলা ফুরিয়ে এখানে অন্য রাজনৈতিক দলগুলো কি বলতো, বিজেপি এলে সামাজিক প্রকল্প বন্ধ হয়ে যাবে, কোনো কিছু আপনারা পাবেন না। একটা প্রকল্প বন্ধ হয়েছে, বরং যে প্রকল্পগুলোকে সামান্য ক্ষীণতম জায়গায় নিয়ে গিয়েছিল সেগুলোকে আরো উন্নত, সেগুলোকে আরো জনমুখী, সেগুলোকে আরো অর্থমুখী করে তুলছে এই বিজেপি সরকার। আজকে যে সিভিক ভলেন্টিয়ার দীর্ঘদিন ধরে যারা আন্দোলন করছিলেন তাদের মাইনে বাড়েনি, বিজেপি সরকার হয়েছে। আজকের যে আশা কর্মী, আজকের যে সমস্ত ICDS সব কর্মী যারা সরকারি বড় বড় যে সমস্ত অফিসার আছে তাদের থেকে বেশি পরিশ্রম করে, কিন্তু মাইনের বেলা তাদের অনেক কম। কোন সরকার ভাবেনি, কোন সংগঠন আন্দোলন করতে গেছে তো বলেছে ঘের ঘর করবেন না, যা পেয়েছে যথেষ্ট দিয়েছি। এরকম একটা পরিস্থিতিতে এরকম দাম্ভিক মন্ত্রী মুখ্যমন্ত্রীর মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গবাসী আমরা দেখেছি। আর আজকে দীর্ঘ 49 বছর পর ভারতবর্ষের রাজনীতিতে যে রাজনৈতিক দলটা শুধু দেশে নয় সারা পৃথিবীর বুকে এই ভারতবর্ষকে একটা নতুন মর্যাদায় তুলে ধরেছে। ভারতবর্ষে এমন একটা সময় এসেছিল কংগ্রেসের আমলে, অন্যান্য অকংগ্রেসী আমলে, যে বৈদেশিক মুদ্রা ভান্ডার একেবারে নিম্নে তলানিতে চলে গিয়েছিল। বৈদেশিক মুদ্রা ভান্ডার এত নিম্নমুখী ছিল যে জন্য বিদেশের কাছে গিয়ে ভারত যে মর্যাদা এবং জায়গা সেটা ক্ষুণ্ণ হয়েছিল। আর আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্ব আসার পরে বৈদেশিক মুদ্রা কোন জায়গা নিয়ে গেছে। নরেন্দ্র মোদী আসার পরে তৎকালীন কংগ্রেস থেকে যিনি প্রণব মুখার্জি, যিনি সেদিনকে রাষ্ট্রপতি হয়েছিলেন, বলেছিলেন যে সঠিক সময় নরেন্দ্র মোদী ভারতবর্ষের হাল ধরেছে, যদি সঠিক সময় নরেন্দ্র মোদী ভারতবর্ষের হাল না ধরত ভারতবর্ষের অর্থনৈতিক ব্যবস্থা চুরমার হয়ে যেত। তৎকালীন সময়ে তৎকালীন যে সমস্ত মন্ত্রী ছিলেন সে মন্ত্রীরা বলেছিল ভারতবর্ষের অর্থনৈতিক ব্যবস্থাকে নরেন্দ্র মোদী মজবুত করেছেন। আর আজকে আমরা কি দেখতে পাচ্ছি, সারা বিশ্ব নেতা হিসাবে ভারতবর্ষ উঠে এসেছে। ভারতবর্ষ একটা সময় আমরা বলতাম যে ভারতবর্ষ জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে, কিন্তু কাজের মধ্যে দিয়ে নেতৃত্ব গুণাগুণ, নেতৃত্বের বিচক্ষণতা, নেতৃত্বের দূরদর্শিতা, নেতৃত্বের যদি আগামী দিনের মানুষের প্রজন্মের একটা রাষ্ট্রের উন্নয়নের জন্য চিন্তা ভাবনা পরিকল্পনা কোনো উন্নত জায়গা না থাকে, বিশ্বের জায়গা করে নেবে, বিশ্বের জায়গা করে নিতে পারেনি। আজ সারা পৃথিবী নরেন্দ্র মোদীকে বিশ্ব নেতা হিসেবে, বিশ্ব লিডার হিসেবে মেনে নিয়েছে। শুধু এমনি নয়, আজ ভারতবর্ষের অন্য রাজ্যগুলোতে ভারতবর্ষের দারিদ্র সীমার রেখার নিচে আমরা আজ 25 লক্ষ মানুষকে নিয়ে আসতে পেরেছি। আজ ভারতবর্ষের যে সমস্ত জনমুখী প্রকল্প, আজ যে জনমুখী প্রকল্পের মধ্যে 1 পয়সা কেউ কোনো জায়গায় কাটমানি খায় না, সরাসরি গিয়ে উপভোক্তার খাতে পৌঁছে যায়। কে করেছিল? একটা সময় এই কংগ্রেসীরা অন্যান্য সমস্ত মানুষেরা বলেছিল যে যারা যখন সরাসরি মানুষের অ্যাকাউন্টে টাকা যাবে, যখন এখানে অন্য সমস্ত বিষয়গুলো যেগুলো সরাসরি অ্যাকাউন্টে টাকা যায়নি সেগুলো কিভাবে ভুরি ভুরি দুর্নীতি হয়েছে। আজ অনেকে এর আগে বলে বেড়াচ্ছিল বিজেপি সরকার নাকি 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে, বিজেপি সরকার নাকি প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ করে দিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর আবাস যোজনায় কি হতো?
আমার থেকে যারা উপভোক্তা যারা পেয়েছেন তারা আরো বেশি উপলব্ধি করছেন। যে টাকারই পান, আপনার মায়ের নামে হোক, আপনার স্ত্রীর নামে হোক, বোনের নামে হোক, সেখান থেকে নেতারা কাটমানি খাবেন, তার কমিশন নেবেন। এটাই প্রথায় দাঁড়িয়ে গিয়েছিল, এটাই সরকারি বা বেসরকারি নিয়মে পরিণত হয়েছিল। আপনি 100 দিনের কাজে যখন যাবেন কাজ করতে, আপনি গেলেও সেখানে আপনার নাম উঠে যাবে, আপনি না গেলেও সেখানে আপনার নাম উঠে যাবে। আর তার পরিপ্রেক্ষিতে কি হবে? লুট হয়েছে, কোনো কিছু কোনো জায়গাতে বিকাশ হয়নি যে ধরনের হওয়ার কথা ছিল। কেন্দ্রীয় সরকারের কাছে অভিযোগ গেল, কেন্দ্রীয় সরকার তদন্ত করার জন্য একটা টিম গঠন করলেন, টিম গঠন করলো। আর টিম গঠন করার পর পশ্চিমবঙ্গের 66টি জায়গাতে এই ধরনের তদন্ত রিপোর্ট তৈরি করে নিয়ে এলেন। আর নেওয়ার পর সেখানে দেখলেন সমস্ত জায়গাতে এই তদন্ত রিপোর্টে সমস্ত ক্ষেত্রে দুর্নীতি করা হয়েছে। যে চিঠি করলেন কেন্দ্রীয় সরকার, মুখ্য সচিবকে, দপ্তরকে, রাজ্য সরকারকে, কিন্তু চিঠির পর চিঠি আসে, কোনো উত্তর আসে না। উত্তর না আসার পরিপ্রেক্ষিতে কি হলো না, এখানকার টাকা বন্ধ হয়ে গেল। কেন্দ্রীয় সরকার বললো হিসাব দাও, টাকা দাও। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বলছে হিসাব দেব না, টাকা দিতে হবে। মানুষের কাছে বিভ্রান্তি করতে লাগলো, ভুল মিথ্যা বার্তা ছড়াতে লাগলো। এবং কেন্দ্রীয় সরকার বলল যে যখন 100 দিনের কাজ হবে সরাসরি তাদের খাতে পৌঁছে যাবে, কিন্তু রাজ্য সরকার বলল না, তা হবে না, আমাদেরকে দিতে হবে মাধ্যম, আর আমরা তাদেরকে দেব। তার মধ্যে দিয়ে কি দাঁড়াচ্ছে বললো না, তার মধ্যে দিয়ে দেখা গেল যে প্রতিটি জায়গায় প্রতিটি ক্ষেত্রে যে টাকা যে খাতে খরচ হওয়ার কথা সেই টাকা সে খাতে খরচ না হয়ে অন্য খাতে খরচ হচ্ছে, ক্যাডার রাজ হচ্ছে। বিভিন্ন জায়গাতে আমরা গিয়ে দেখতে পাচ্ছি পার্টি অফিস হচ্ছে, আমরা গিয়ে দেখতে পাচ্ছি পার্টির মজুদ ভান্ডার হচ্ছে, আমরা গিয়ে দেখতে পাচ্ছি নেতা নেত্রীদের বান্ধবদের সোনা দানা চওড়া করানো হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে দিয়ে সেদিনকে বন্ধ করে দিয়েছিলেন। কতখানি সত্যি ছিল, কতখানি যুক্ত ছিল সেটা আজকে এই রাজ্য সরকার ক্ষমতায় আসার পরে সঙ্গে সঙ্গে চালুর মধ্যে দিয়ে আপনাদের নিশ্চয়ই অনুভব হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি বলছি, ভারতবর্ষের এই যে অন্যান্য রাজ্যগুলো আছে যেখানে ডবল ইঞ্জিনের সরকারের মধ্যে দিয়ে কেন্দ্র এবং রাজ্য এক সরকার থাকার পরিপ্রেক্ষিতে জনগণের উন্নয়নের পরিকল্পনার ক্ষেত্রে যে রথ চলেছে সারা ভারতবর্ষে, পশ্চিমবঙ্গ কেন বঞ্চিত? পশ্চিমবঙ্গের মানুষকে আমরা এতদিন বোঝাতে পারিনি। 1987 সালে আমি এখানে প্রথম বিজেপির প্রার্থী হয়েছিলাম, আজ থেকে 40 বছর আগে। আমরা সে তখন মানুষকে বলেছি এবং তারপর বারে বারে মানুষের কাছে এসেছি, বারে বারে মিটিং করেছি, মিছিল করেছি, মানুষের দৌড়ে দৌড়ে গেছি। মানুষ অনুভব করেনি, বুঝতে পারেনি। আজ না পারার পরিপ্রেক্ষিতে অনেক দেরি হয়ে গেছে। আজ 42-40 বছর পরে মানুষের কাছে আমরা যেটা বার্তা পৌঁছে দিয়েছিলাম সত্যে পরিণত হয়েছে। আজ মানুষ এখানে জনতা জনার্দন বিজেপিকে ক্ষমতায় বসিয়েছে, আর বিজেপি ক্ষমতায় পাওয়ার পরে তার কাজ শুরু করে দিয়েছে। আমরা যখন বিভিন্ন পঞ্চায়েতে যাচ্ছি, পঞ্চায়েত সমিতিতে যাচ্ছি, জেলা পরিষদে যাচ্ছি, দেখতে পাচ্ছি ভুরি ভুরি দুর্নীতি, দেখতে পাচ্ছি স্কিম উঠে গেছে, খরচ হয়নি, প্রকল্পের সঙ্গে টাকার কোনো মিল নেই। কেন এসব হয়েছে? এক জায়গায় দু জায়গায় সমস্ত ক্ষেত্রে প্রায় 75% এরকম ব্যবস্থার মধ্যে দিয়ে একটা রাজ্য সরকার চলেছে, কিছুই জানে না। আমরা তো দেখেছি ওপরটা শুধুমাত্র মিডিয়ায়, ওপরটা দেখেছি ইডি সিবিআই সমস্ত কিছু তদন্ত করে যেগুলো বার করেছিল, আর সেগুলো সমস্ত কিছু মিডিয়ার মাধ্যমে আমরা উপলব্ধি করেছি। কিন্তু গ্রাম বাংলায় পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, সেটা আমরা দেখতে পাইনি। কিভাবে এরা দুর্নীতি করেছে, স্বজন পোষণ করেছে। আজকে যখন বিভিন্ন পঞ্চায়েত সমিতিতে আমরা যাচ্ছি তখন দেখতে পাচ্ছি এই পরিণতি। তাই বন্ধু, এখনো এই যে যারা সমস্ত জায়গাতে দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল, অনেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। কেন পালিয়ে বেড়াচ্ছে? আমি তো নির্বাচনে অনেক দিন ধরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি, হেরে গেছি, আবার লড়েছি, হেরে গেছি, আবার লড়েছি, দাঁতের দাঁত কামড়ে পড়েছিলাম, বাড়ি থেকে ছেড়ে পালিয়ে যায়নি। কারণ আমি তো এরকম লুট করিনি,
আমি তো এরকম কারোর টাকা আত্মসাৎ করিনি, তাই আমাদের পালিয়ে যেতে হয়নি। আর আজকে যারা সমস্ত পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, মানুষের অধিকারকে শরীর কেড়ে নিয়েছে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছে, মানুষের যে ব্যবহৃত অর্থ সেই অর্থ মানুষের কাছে পৌঁছে না দিয়ে নিজেরা বাড়ি গাড়ি অট্টালিকা বানিয়েছে। কেউ কেউ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে তাদের বান্ধবীদের সোনা দানা গাড়ি বাড়ি ফ্ল্যাট কিনেছে। এই তো অবস্থায় একটা সরকার চলেছে। আর সেই সরকারের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ আজ কোথায় গিয়ে পৌঁছে গেছে। পশ্চিমবঙ্গে যদি একটা রাজ্য সরকার কোনো কিছু দিয়ে থাকে আর কেন্দ্রীয় সরকার যদি দেয়, সেটাকে কেন নেওয়া হবে না? এই সরকার নিত না। কারণ কি না, কেন্দ্রীয় সরকারের স্কিম নিলে কেন্দ্রীয় সরকার মুখী হয়ে যাবে, মানুষ জনপ্রিয়তা বৃদ্ধি পাবে কেন্দ্রীয় সরকারের। আর সেটাকে রক্ষা করার জন্য জনসাধারণকে বঞ্চিত করো, রাজ্যের উন্নয়নকে ব্যাহত করো। পশ্চিমবঙ্গের সড়ক থেকে শুরু করে শিক্ষা সমস্ত ক্ষেত্রে মানুষ কষ্ট পায়, কিন্তু শুধুমাত্র নেতাদের জারিজুরি খবরদারি থাকলে একেবারে সব সন্তুষ্ট। বন্ধু, একটা পরিবর্তন 11 সালে, আর সেই পরিবর্তনে আমরা বলেছিলাম সততার প্রতীক। অন্যান্য বিভিন্ন সময় পোশাক আশাকে, পায়ের চপ্পলে, এই সমস্ত ক্ষেত্রে আমরা প্রতি সময় প্রচার করে দেখতাম যে তারা প্রচার করছে কি ধরনের সততার প্রতীক। অনেক সময় নির্বাচনে দাঁড়াচ্ছে, আর নির্বাচনে যে ব্যক্তি দাঁড়াচ্ছে সে দুর্নীতিপরায়ণ, বলছে 294টা আসনেই আমি প্রার্থী, আমাকে দেখে দিন। কিন্তু তারপর দেখলাম যখন টপ টু বটম সমস্ত নিচে থেকে উপর পর্যন্ত দুর্নীতিতে যুক্ত, টাকার পর টাকা পাহাড় প্রমাণ সমস্ত কিছু দুর্নীতি করেছে। আর তারপর তিনি দায় নেই, সততার প্রতীক হিসাবে তিনি একদিন প্রমাণ করছিলেন বা নিজেকে তুলে ধরছিলেন, তার কি কোনো দায়বদ্ধতা নেই? আমরা দেখলাম সেসব দায়বদ্ধতা ঝেড়ে ফেলে দিলেন। আজকের মানুষ বুঝতে পারছে, এবং আজকের মানুষ বুঝতে পারার পরিপ্রেক্ষিতে কি পরিণতি হয়েছে। এক সময় আমরা বলতাম যে এই দলটা ব্যক্তি নির্ভর একটি রাজনৈতিক দল, ক্ষমতা থেকে চলে গেলে চাষের ঘরের মতো খান খান হয়ে ভেঙে চুরমার হয়ে যাবে। আজকে কি পরিণতি দেখছি? আজকে এমন একটি রাজনৈতিক দল ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে টুকরো টুকরো হয়ে গেল, তার অস্তিত্ব বিলীন হয়ে গেল, এবং আজকে তাকে দিয়ে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, যাবে না। বলল ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের বাইরে যে সমস্ত রাজ্যগুলো আছে সেখানে শাসন করেছে। আজকের দিনে প্রধানমন্ত্রী তিনটি টার্ম, গুজরাটের শাসন ছিলেন মুখ্যমন্ত্রী, তারপরে এসেছেন প্রধানমন্ত্রী হয়ে। অন্যান্য রাজ্যের দীর্ঘদিন ধরে আমরা শাসন ক্ষমতায় ছিলাম। কিসের জন্য ছিলাম? না জনকল্যাণের জন্য, জনগণের সঙ্গে এবং জনসাধারণের উন্নয়নের মধ্যে দিয়ে আমরা যে সরকার পরিচালিত করেছি সেই সরকারের মূল উদ্দেশ্য বা লক্ষ্য ছিল। আজকে আপনাদের কাছে অন্তত বলবো যে এখনো অনেক মানুষ, এখনো অনেক ব্যক্তি যারা ভুল বোঝাচ্ছে, বিজেপি সম্বন্ধে ভুল বোঝাবে, আগামী দিনে আবার জায়গা খুঁজতে আসবে। আজকে কমিউনিস্ট পার্টি বিভিন্ন জায়গাতে মিটিং করছে, মিছিল করছে, কারা এরাই ভারতবর্ষকে ভাগ করার সময় বলেছিল একদিকে মুসলিম লীগের পতাকা আর একদিকে ভারতবর্ষের পতাকা লাগিয়ে ভারত পাকিস্তানের দাবি মানতে হবে, ভারত ভাগ করতে হবে। এই কমিউনিস্ট পার্টি সেদিনকে বলেছিল। আজকের যে কমিউনিস্ট পার্টিরা এখানে যখন অন্যান্য সমস্ত জায়গায় কিউবা থেকে শুরু করে বাকি বিভিন্ন পৃথিবীর প্রান্তে কোনো কিছু অশান্তি হয়, তখন তারা মিছিল বের করে ফটো মেরে তাদেরকে সাহায্য সহযোগিতা পাঠায়। আর এই পাশে বাংলাদেশ, যেখানে আমাদের আত্মীয় আছে, পরিজন আছে, যেখানে আমাদের বাংলা ভাষায় কথা বলে, বাংলায় সমস্ত কিছু খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে মিল আছে, তাদের অন্যায়, তাদের অত্যাচার, তাদের নিপীড়ন এবং তাদের মহিলাদের ওপর যেভাবে ধর্ষণ হয়, একটি কথা বলে একদিন মিছিল করে একটা দিন কি তারা কোটম মেরে কোনো জায়গায় ওই বাংলাদেশের যে সমস্ত অন্যায়ভাবে তাদেরকে চাকরি ছেড়ে দিতে হচ্ছে, আর চাকরি যদি করতে হয় তাদের ধর্মান্তরিত হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে দিয়ে একদিন এখানকার সিপিএম বন্ধুরা তারা কি আন্দোলন করেছে। আমি দেখলাম কদিন আগে কুসংগ্রামে মিছিল করছে, খুব আনন্দে। এরা আবার নতুন করে মাথা চাড়া দিচ্ছে। তৃণমূল নামক দলটি সম্পূর্ণ বিলীন হয়ে গেছে, আর কমিউনিস্ট যাদের এখানে কোনো অস্তিত্ব নেই তারা আবার পশ্চিমবঙ্গের বুকে মাটি খুঁজতে চেষ্টা করছে। জনসাধারণকে আহ্বান জানাবো যে আপনারা যারা অন্তত এই বিষয়ে দেখেছেন দীর্ঘ 35-34 বছর ধরে এই দলটাকে, সেই দলটার জায়গা দেবেন না। ভারতীয় জনতা পার্টি
সারা ভারতবর্ষের যে রাজ্যগুলোতে যেভাবে শাসন ক্ষমতার মধ্যে দিয়ে রাজ্যের উন্নয়ন, জনগণের উন্নয়ন এবং ভারতবর্ষের এই যে প্রবাদ পুরুষ, যার আদর্শ এবং যার প্রেরণায় আজকে ভারতীয় জনতা পার্টি, যিনি একসময় আওয়াজ তুলেছিলেন এক দেশে এক নিশান, এক বিধান, এক প্রধান, এক নিশান এক প্রধান, এবং এক নিশানের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তার কাছে সেদিনকে ক্ষমতা কোনো বাধা হয়ে দাঁড়ায়নি, তার কাছে সেদিনকে পদত্যাগ করাটা কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। সমস্ত দিক থেকে মেধা এবং বুদ্ধিষ্ণু ঘরের একজন ভালো বাগ্মী এবং সমস্ত দিক থেকে ফার্স্ট হওয়ার সুবাদেও নিজের জীবনকে বলি দিয়ে ভারতবর্ষের একতা অখণ্ডতা রক্ষার জন্য বলেছিলেন ভারতবর্ষের এনার লাইন পাসপোর্ট প্রথা তুলে দিতে হবে, আমি মানি না। এবং যেটা বলেছিলেন তারপর তিনি সেখান থেকে যাত্রা শুরু করেছিলেন পাঞ্জাব থেকে জম্মু কাশ্মীর যাওয়ার জন্য। আর জম্মু কাশ্মীর যাওয়ার পরে তাকে গ্রেফতার করেছিলেন, সঙ্গে ছিলেন অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ীকে বলেছিলেন তুমি যাও ফিরে ভারতবর্ষের মানুষকে জানাও শ্যামাপ্রসাদ মুখার্জি এই ইস্যু নিয়ে আজকে পাঞ্জাবে পেরিয়ে জম্মু কাশ্মীরে যাচ্ছি। গিয়েছিলেন, তাকে গ্রেফতার করা হয়েছিল স্যাঁতসেঁতে অন্ধকার, একেবারে কম, খুব আলো একটি ঘরে রাখা হয়েছিল। দীর্ঘদিন ধরে তার সেখানে থাকার পরে স্বাস্থ্যর যখন অবনতি হলো, সেই অবনতি স্বাস্থ্য ভগ্ন দশায় তাকে ট্রিটমেন্ট করার জন্য পর্যাপ্ত পরিমাণের কোনো ব্যবস্থা সেখানে সরকার করেনি। তখন তো এত উন্নত মিডিয়া ছিল না, যোগাযোগ ব্যবস্থাও ছিল না। তার মধ্যে দিয়ে যখন খবর এলো, সেই খবর আসার পর যোগমিয়া দেবী বারবার অনুরোধ করেছিলেন এবং সে সমস্ত কর্ণপাত না করে এবং জওহরলাল নেহরু সেই ব্যবস্থা পর্যন্ত না করে এবং তার সঙ্গে ওখানে যে মুখ্যমন্ত্রী ছিল তারা তিল তিল করে শ্যামাপ্রসাদ মুখার্জিকে সেদিন হত্যা করেছিলেন। কিন্তু আমরা বলেছিলাম যে শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু ব্যর্থ হবে না। শ্যামাপ্রসাদ মুখার্জিদের ডাক দিয়েছিলেন 370 দ্বারা বাতিল, সেটা আজকে কার্যে পরিণত হয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন সবার জন্য এক নিশান, এক নিশান। ভারতবর্ষ আর কাশ্মীরের জন্য তখন আলাদা পতাকা ছিল, আজ একটাই পতাকা হয়েছে, এক বিধান। সেই তৎকালীন সময়ে ওখানে আলাদা নিয়ম ছিল, আর ভারতবর্ষের অন্য প্রান্তে আলাদা নিয়ম ছিল, আজ তার বিলুপ্ত হয়ে গেছে। এক নিশান, এক বিধান, এক প্রধান। এবং তারপরে বলেছিলেন কমন সিভিল কোড, আজ কমন সিভিল কোড এসেছেন। এবং তারপরে কেসকৃত অভিশপ্ত মুসলিম মায়েদের, মুসলিম মেয়েদের জন্য 3 তালাক প্রথা ভারতবর্ষের ক্ষেত্রে, যেটা একটা অভিশাপ, সেটাকে দূর করে দিয়েছে। আজ ভারতবর্ষের সবার জন্য আইন এক, সুবিধা এক। ভারতবর্ষে হিন্দু মুসলমান কিছু নেই, ভারতবর্ষের সবার জন্য যে স্কিমগুলো, সেগুলো সবাই সুযোগ সুবিধা পায়। এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আজকের এই পশ্চিমবঙ্গকে, আজকের এই পশ্চিমবঙ্গ সরকারকে মাত্র তো কদিন হলো, 1.5 মাসে আপনাদের দায়িত্বভার গ্রহণ করার পরে যাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল, প্রতিশ্রুতির কোনোটা পূরণ হচ্ছে, কোনোটা হওয়ার পথে। সময়সীমা যেটা দেওয়া ছিল সেখান থেকেই শুরু হয়েছে। তাহলে আজকে ভাবুন যে পশ্চিমবঙ্গের দীর্ঘ 49 বছর ধরে যে দুটো রাজনৈতিক দল ছিল, সেই দুটো রাজনৈতিক দল পশ্চিমবঙ্গকে নিঃশেষ করে দিয়েছে। পশ্চিমবঙ্গে মানুষের, পশ্চিমবঙ্গের জনগণের যে তিমির, সেই তিমিরই থেকেছে। পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এসেছে, আর সেই টাকা জনগণের জন্য কাজে লাগেনি, উন্নয়ন হয়নি। সেই টাকা উন্নয়ন করেছে কাজে না, সেই টাকা উন্নয়ন হয়েছে পার্টি অফিস, ঘা চকচকে, কারো কোনো জায়গায় জোর জবরদস্তি করে দখল করে সেখানে বাড়ি উঠেছে। যারা সেদিনকে শুধুমাত্র আপনার রাস্তায় বসে বসে তারা রোল ঘুগনি বিক্রি করত, তারা সমস্ত কিছু 5 তালা 6 তালা 10 তালা হোটেলের মালিক হয়ে গেছে। এটাই তো পশ্চিমবঙ্গের সিপিএম এবং তৃণমূলের এই যে 15 আর 34 বছরের যে রাজত্ব, সেই রাজত্ব প্রমাণিত হয়েছে। আজ আমরা আশ্বস্ত করতে পারি আপনাদের কাছে, ভারতীয় জনতা পার্টি যে প্রতিশ্রুতি দিয়েছিল, ভারতীয় জনতা পার্টি সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে যে আশার আলো, এবং যে আপনাদের প্রতিশ্রুতির মধ্যে দিয়ে আপনার বাড়ির শিক্ষিত বেকারটাকে, আপনার বাড়িতে অন্য অন্য যে সমস্ত জায়গাতে প্রাইভেট আর সরকারি যে জায়গাতে কাজ করুক না কেন, তার নিরাপত্তা এবং তার নিশ্চিত একটি স্যালারির ব্যবস্থা অন্তত ভারতীয় জনতা পার্টি করবে, করছে। ভারতীয় জনতা পার্টি সমস্ত মানুষের কাছে আগামী দিনে অন্তত এরকম একটি বার্তা নিয়ে যেতে চায় যে আপনার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি থেকে শুরু করে সমস্ত বিষয়ে আজ মানুষগুলো সমস্ত সুযোগ সুবিধা পাবে। আজ যারা প্রাণী
সম্পদ এই সমস্ত পেশায় যুক্ত, আর যারা গোপ পালক, আর যারা মছলি ব্যবসা করে, অন্যান্য সমস্ত ক্ষেত্রে যে প্রকল্পগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের ছিল সেই প্রকল্পগুলো রাজ্য সরকার চালু করেনি। আমরা পশ্চিমবঙ্গ সরকার দায়িত্ব পাওয়ার পরে দিলীপ ঘোষ তখন প্রাণী সম্পদ মন্ত্রী আমাদেরকে একদিন আহ্বান করলেন, জানলেন যে প্রাণী সম্পদ সংক্রান্ত বিষয়ে আমাদের যে পরিকল্পনা এবং প্রকল্পগুলো আছে সেগুলোকে বাস্তবায়ন করার জন্য আমাদের কি ধরনের ভূমিকা থাকবে। আমরা গিয়ে দেখলাম বিভিন্ন ক্ষেত্রে এই যে মানুষগুলোর জন্য কেন্দ্রীয় সরকারের প্রচুর পরিকল্পনা এবং প্রকল্প অনুমোদন হওয়ার জন্যে আমাদেরকে দেখে যে কিভাবে মানুষের উপকারে লাগানো যায়। সাবসিডি যুক্ত যে কার্যক্রমগুলো যদি আগামী দিনে ব্যবহার করা হয় তাহলে যে সমস্ত নিম্নবর্তী মানুষ যারা প্রাণী সম্পদ পশুপালন এই সমস্ত মধ্যে দিয়ে জীবন জীবিকার একটা অংশ তারা নির্বাহ করেন, তাদের ক্ষেত্রে অনেক সাহায্য এবং সহযোগিতা আজকে তারা পাবে। সারা যে সমস্ত দপ্তরগুলো আছে সমস্ত দপ্তরগুলোকে একত্রিত করে এবং প্রতি মুহূর্তে মনিটরিং এর মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে যাতে উন্নত হয়, পশ্চিমবঙ্গের মানুষ যেন উন্নত ব্যবস্থা পায় সেরকম একটা পরিকল্পনার মধ্যে দিয়ে আজকে এই যে আমাদের সরকার চলছে সেই সরকার আজ যেখানে যাচ্ছি দেখুন কিছু কিছু জায়গায় দেখছি সমবায় আছে, কিছু কিছু দেখছি জায়গায় সমবায়ের মাধ্যমে সাবমার্সেবল আছে, সমস্ত জায়গাগুলোতে তারা সব ঘাবলা করে বসে আছে। সমস্ত জায়গায় টাকা তুলেছে, ইলেকট্রিক অফিসে জমা পড়েনি। ইলেকট্রিক অফিসে জমা না পড়ার পরে তাদের সমস্ত কিছু সব বিলে এখন ডিউস দেখাচ্ছে আর বিলগুলো কেটে দিচ্ছে। তখন তো ক্ষমতায় ছিল, চমকে ধমকে তাদেরকে বলেছিল কানেকশন দিয়ে দিতে হবে, আজকে ক্ষমতায় নেই, তারা হাহাকার করছে। সমস্ত সমবায়গুলোতে গিয়ে দেখুন যে কি ধরনের অনিয়ম বেনিয়মের মধ্যে দিয়ে সমবায়ের অর্থ অপচয় হয়েছে, বিভিন্ন জনের কাছে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আর যতগুলো সরকারি এই সমস্ত ব্যবস্থা সব ব্যবস্থার ক্ষেত্রে এরকম একটা বিভিন্ন জায়গাতে দুর্নীতি ঘুঘুর বাসা তৈরি করে রেখেছে। সেগুলোকে দূর করার জন্য ভারতীয় জনতা পার্টির সঙ্গে আপনারা অন্তত সামিল হন। ভারতীয় জনতা পার্টির যে লক্ষ্য কর্মসূচি আগামী দিনের জন্য সেই লক্ষ্য এবং কর্মসূচির মধ্যে দিয়ে আপনাদেরকে নিয়ে পশ্চিমবঙ্গের নতুন দিগন্ত, পশ্চিমবঙ্গে যে নতুন সূর্যোদয় হয়েছে সেটা সমস্ত স্তরের মানুষ উপলব্ধি করবে। আজকে তাই আপনাদের কাছে অনুরোধ করব, আহ্বান জানাবো, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার সেই সরকার শুধুমাত্র তার 1.5 মাস বয়স, আর তার মধ্যে দিয়ে আপনাদের কাছে প্রমাণ করেছে মানুষের উন্নয়ন এবং উপকার করতে চায়। ভারতবর্ষের সমস্তগুলো আপনি দেখে থাকবেন যে রাস্তায় গেলে কি দেখতাম, পুলিশ সমস্ত জায়গাতে গাড়ি থেকে পয়সা নিচ্ছিল, ন্যায়টি বন্ধ হয়ে গেছে। আপনি বিভিন্ন জায়গাতে ঘুষ না দিলে কোনো কাজ হতো না, এখন আর সে সমস্ত প্রথা বা ব্যবস্থা বিলোপ হয়ে গেছে। তাই আগামী দিনে এই যে সরকার এসেছে সেই সরকারের যে দৃষ্টিভঙ্গি এবং যে কর্মসূচি সেই কর্মসূচিকে রূপায়ণের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের হিত গৌরব ফিরিয়ে আনা, পশ্চিমবঙ্গকে সোনার বাংলায় পরিণত করা এবং পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ব্যবস্থা থেকে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল কলেজ বা যারা ব্যবসা বাণিজ্য তাদের কাছে একটা নিরাপদ নির্ভয় বাসস্থান বা ব্যবস্থার জায়গা তৈরি করা। আজ বিদেশ থেকে বা অন্য প্রদেশ থেকে সমস্ত ব্যবসায়ীরা এখানে আসে না, কারখানার লোকেরা আসে না, কল কারখানা যারা আছে তারাও পালিয়ে যেতে চায়। কেন পালিয়ে যেতে চায়? এখানে এত তোলাবাজি ছিল, এখানে এত অত্যাচার ছিল। আর একটা নয়, 5টা গ্রুপ, একটা গ্রুপ প্রথম গেল, দ্বিতীয়বার গেল, তৃতীয়বার গেল, চতুর্থবার গেল, আর যাওয়ার পর যে সমস্ত শিল্পপতি কারখানা ছোট থেকে বড় বাজারের সমস্ত কিছু তারা দেখতো আবার কোন রাজ্যে এলাম, যে রাজ্যে একাধিক নেতারা এসে আমাদের কাছে দাবি করে। আস্তে আস্তে কি হয়ে গেল আমরা দেখতে পেলাম যে 6,665টি কারখানা পশ্চিমবঙ্গ থেকে চলে গেল। তাই বন্ধু আজকে আপনাদের কাছে আমি অনুরোধ করব, ভারতীয় জনতা পার্টির সঙ্গে এবং ভারতীয় জনতা পার্টিকে যারা ভোট দিয়ে জিতিয়েছেন তাদেরকে আবার ধন্যবাদ জানাই। এবং ভারতীয় জনতা পার্টিকে আপনারা আগামী দিনে আপনাদের নিজস্ব উন্নতি এবং বিভিন্ন প্রজন্মের আপনাদের সামনে যে সমস্ত ছাত্র যুব মহিলা আছে তাদের নিরাপত্তা এবং নির্বিপদের জন্য তাদেরকে সাহায্য করুন, সহযোগিতা করুন, সঙ্গে থাকুন। এবং এটুকু বলি, আজকের এই কুটসুরি গ্রামবাসী যেটা
বহুদিন ধরে এসেছিলাম, অনেক পুরনো মুখ দেখতে পাচ্ছি। একদিন যারা ভেবেছিল বা আমাদেরকে বলেছিল বিজেপি আবার পার্টি, বিজেপি কি ক্ষমতায় আসতে পারে, কিন্তু আজ তাদের মুখে চুনকালি লাগিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে। শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষে, এবং শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে বিজেপি হচ্ছে সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল, যার সদস্য সংখ্যা 14 কোটিরও উপরে। সেরকম একটা রাজনৈতিক দলের আপনারা সমর্থক, রাজনৈতিক দলের আপনারা কর্মী এবং কর্মকর্তা। গর্ব করি, গর্ববোধ করি, এবং সেই গর্বে আগামী দিনেও ধারাবাহিকভাবে প্রতিটি মানুষ করবে, প্রতিটি এখানকার নাগরিক করবে যে আমরা এমন একটা সরকার করেছি যে সরকারের মধ্যে দিয়ে আমরা আমাদের উন্নয়ন করেছি, বাংলার উন্নয়ন করেছি, নিরাপদ ব্যবস্থা তৈরি করেছি, শিল্প কলকারখানা চালু করেছি, শিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত আবার আমরা প্রদান করেছি। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আবার এই ছোট বক্তব্য এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।